24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। জবর খবরে আপনাদের সকলকে স্বাগত। জবর খবরে আসছে, তবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। কাল সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় সকাল 10:30 নাগাদ রায় দিতে পারে বিচারপতি গোপাল গৌড়া এবং অরুণ মিশ্রের বেঞ্চ। শ্রাবন্তী সাহার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। শ্রাবন্তী, দীর্ঘ প্রতীক্ষিত সেই রায় বেরোনোর কথা রয়েছে আগামীকাল সঞ্চিতা সকাল 10:30টায় বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্র, যারা 2012 সাল থেকে এই সিঙ্গুর মামলার শুনানি শুনছিলেন, তারাই আগামীকাল এই মামলার রায় দিতে চলেছেন। এবং সেখানে যেটা এখনো পর্যন্ত যেখানে মূল সমস্যাটা আটকে রয়েছে, যে আদৌ সিঙ্গুর আইন বৈধ কিনা সে বিষয়ে যেমন নিশ্চিত হওয়া যাবে, একাধিক প্রশ্নের উত্তর মিলবে, যেমন অনিচ্ছুক কৃষকরা যারা রয়েছেন তারা জমি ফেরত পাবেন কিনা, এবং সবচেয়ে বড় প্রশ্ন যা সারা দেশ জুড়েই একাধিকবার উঠেছে, যে বহু ফসলি জমি সেটি কি আদৌ চাষের জন্যই একেবারে নির্দিষ্ট করে রাখা উচিত, নাকি বহু ফসলি জমি প্রয়োজনে শিল্পপতিদের দেওয়া যেতে পারে, সেই বিতর্কের অবসান ঘটতে পারে। এক্ষেত্রে সিঙ্গুরের ক্ষেত্রে তুমি জানো যে রাজ্যের একেবারে পালাবদল ঘটেছিল, সেক্ষেত্রে এই প্রশ্নও আসবে, শেষ পর্যন্ত কি অনিচ্ছুক কৃষকরা সেই জমি ফেরত পাবেন, নাকি টাটারা তারা জমি ফেরত পাবেন, এই দুটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে। একাধিক বিষয় হতে পারে, যেমন যেটা আইনজীবী মহলের একাংশের ধারণা, যে কালকের বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্র তারা নির্দিষ্টভাবে একটি পয়েন্টে গিয়ে তাদের একই মত দিতে পারেন, তারা দুজনেই কোনো একটি বিশেষ দিকে তাদের মতামত রাখতে পারেন, আবার তারা আলাদা রকম ভাবে মতামত রাখতে পারেন। দেখা যেতে পারে যে বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্র যারা ভিন্ন মতামত রেখেছে, সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর বেঞ্চে এই মামলা ফের চলে যেতে পারে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, আগামীকাল অতি প্রতীক্ষিত সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় ঘোষণা, ঠিক কি হতে চলেছে? সিঙ্গুর আইন বৈধ কিনা সেই রায় দিতে পারে সুপ্রিম কোর্ট? দেখো, কি রায় হবে সেটা একমাত্র বিচারপতিরা কালকে রায় ঘোষণার পরই স্পষ্ট হবে। তবে এই মামলা কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছলো সেটা যদি আমরা মামলার যে গতি প্রকৃতি সেটা যদি একবার দেখি, তাহলে কালকে সুপ্রিম কোর্ট প্রথমত যেটা সুপ্রিম কোর্টকে বলতে হবে, যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, আমরা জানি বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ 2012 জুন মাসে জানিয়ে দেয় যে সিঙ্গুর আইন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত হয় যে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে। এবং সেই লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার সেই সিদ্ধান্ত এরপরে রাজ্য বিধানসভাতে আইন করে অনুমোদন করা হয়, পাশ করা হয়। এবং সিঙ্গুর আইন মোতাবেক রাজ্য সরকার যে সিঙ্গুরের যে জমি রয়েছে, সেই জমি রাজ্য সরকার আবার ফেরত নিয়ে নেয়। ফেরত নিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয় যে জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত দেওয়া হবে। সেই রাজ্য সরকারের সেই যে আইন, সিঙ্গুর আইন, সেই সিঙ্গুর আইনকে চ্যালেঞ্জ করে টাটারা কলকাতা হাইকোর্টে মামলা করে। প্রথমে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্ট, সেই বেঞ্চ জানায় যে না, আইন ঠিক আছে, অর্থাৎ রাজ্যের যে আইন সিঙ্গুর আইন, সেই সিঙ্গুর আইন বৈধ বলে রায় দেয়। এবং কিন্তু সেটাকে আবার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে টাটারা, কারণ টাটাদের যেটা বক্তব্য যে জমি অধিগ্রহণ আইন অনুযায়ী একবার জমি অধিগ্রহণ হয়ে গেলে পরে আবার এটা যে জমি অধিগ্রহণ আইনের কথা হচ্ছে, সেটা 1893 সালের জমি অধিগ্রহণ আইন, সেই পুরনো জমি অধিগ্রহণ আইন, যে পুরনো জমি অধিগ্রহণ আইনে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 2006-এ এই জমি অধিগ্রহণ করেছিল সিঙ্গুরের এই জমি। সেই যে আইন, সেই আইন অনুযায়ী টাটাদের যেটা বক্তব্য, যে এভাবে অধিগৃহীত জমি একবার টাটাদেরকে দেওয়ার পর টাটারা সেখানে ইতিমধ্যেই 90% কাজ, সিঙ্গুরের যে কারখানা, সেই কারখানা থেকে ন্যানো গাড়ি বেরোনোর কথা ছিল, সেই কারখানা 90% কাজ হয়ে গেছে। এই পরিস্থিতিতে এভাবে জমি রাজ্য সরকার টাটাদের কাছ থেকে ফেরত নিতে পারে না।
ফলে টাটারা ডিভিশন বেঞ্চে যায়। দীর্ঘদিন ডিভিশন বেঞ্চে আইনি সওয়াল জবাব চলে এবং শেষমেশ বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চ রায় দেয়, যেটা টাটাদের বক্তব্যই ঠিক, রাজ্য সরকার যে সিঙ্গুর আইন করেছে সেই সিঙ্গুর আইন অবৈধ, সেই সিঙ্গুর আইন অসাংবিধানিক। এই আইন সংবিধানের যে সংস্থান রয়েছে সেই সংবিধানের সংস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তার কারণ সংবিধানে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্রীয় যে আইন, সেই কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাতপূর্ণ কোনো আইন কোনো রাজ্য সরকার করতে পারে না, সংবিধানে সেটা বলা আছে। ফলে কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের মনে হয় যে এই আইন সংঘাতপূর্ণ কেন্দ্রীয় আইনের সঙ্গে, ফলে সেই আইন অসাংবিধানিক এবং অবৈধ বলে খারিজ করে দেওয়া হয়। সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে নানা রকমের উত্থান পতন হয়েছে। প্রথমে অন্য বিচারপতিদের, কালকে যে বিচারপতিদের বেঞ্চে এই রায় হবে, গোপাল গৌড়া এবং অরুণ মিশ্র কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তাদের ঘরে যে কালকে রায় হবে, তার আগে কিন্তু এই মামলা অন্য বিচারপতিরা শোনেন এবং সুপ্রিম কোর্ট কিন্তু শুরুতেই যে প্রশ্নটা তোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলে যে যেখানে টাটারা কোনো কাজই করছে না, জমিটা নিয়ে ফেলে রেখে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চায় টাটাদের কাছ থেকে যে তোমরা তো এখন গুজরাটের সানন্দে চলে গিয়েছো, তাহলে সিঙ্গুরের এই জমিটা তোমরা ধরে রেখে দিয়েছো কেন? সিঙ্গুরের এই জমিটা তোমরা তো ফেরত দিয়ে দিতেই পারো। সেই সময় কিন্তু টাটারা বলে পরিষ্কার যে না, সিঙ্গুরে জমি তারা এখন ফেরত দিতে চায় না। তার কারণ ঠিক যে ন্যানো কারখানার জন্য তারা গুজরাটের সানন্দে চলে গিয়েছে, এটা ঠিক, কিন্তু ভবিষ্যতে তারা সিঙ্গুরে কোনো কারখানা করতেই পারে। তার পরিপ্রেক্ষিতে এরপরে সুপ্রিম কোর্টে আইনি সওয়াল জবাব শুরু হয় এবং দীর্ঘ আইনি সওয়াল জবাব শেষ হয়েছে। আগামীকাল রায় দেওয়া হবে। কালকে একটা বিষয় স্পষ্ট করে বলা হবে, বিচারপতিরা বলবেন যে হাইকোর্টের যে রায় সেটা বৈধ না অবৈধ, অর্থাৎ এটা, এবং দ্বিতীয়ত যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে কি হবে না, এই জমিটার কি হবে, এই পুরো বিষয়টা কিন্তু কালকে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। ধ্রুবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আইনজীবী অরুণাভ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরুণাভদা, কাল সুপ্রিম কোর্টে অতি প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায় কি হতে পারে? দেখুন, অরুণ মিশ্র যদি দেয় একরকম রায় হবে, খুব হার্ড রিয়ালিটি বলছি। এবং যেটা অরুণ মিশ্র যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আইন বাঁচিয়ে আইন ছাড়া সব কটা প্রশ্ন করেছেন। টাটা জমিটা ফেরত দেবে না কেন? তারা এটা ব্যবহার করেনি বলে। ব্যবহারটা করেনি তো ব্যবহার করেনি, জোর করে ব্যবহার করতে দেওয়া হয়নি। এখন যদি এই পার্টটা যদি ধরে নিই যে ওখানে আটকে রেখে পিটিয়ে বার করে দিয়েছে টাটাকে, সেই পয়েন্টটা তাহলে অ্যাভয়েড করতে হবে। কারণ এটা একটা। দুই হলো 2200 জনের, মানে এই 997 একর জমির মধ্যে 14,500 লোক হলো তার মালিক ছিল, মানে 5 কাটা করেও অ্যাভারেজ হয় না। এখন আলাদা করে 2200 লোক জমির টাকা নেয়নি, বাদ বাকি 12,000 লোক টাকা নিয়ে চলে গেছে। এবার 2200 লোক যারা হলো তাদের আবার অনেকে নেয়নি এই কারণে যে আমি হয়তো জমির চাষ করছি কিন্তু মালিক 4 জন, আমি টাকা নিতে গেলাম বলে আরো 4 জনের সই কোথায়, সেরকম পাইনি। এটা একটা সাইড। দুই হলো যে ফেরত দেবে জমি, ফেরত কিভাবে দেবে? ধরুন 997 মধ্যে এখানে এক খাপছাড়া ভাবে কয়েকটা অনিচ্ছুক চাষি আছে, ধরুন 2000ই ধরলাম। তা খাপছাড়া করতে গেলে তাদের তো জমি থেকে উৎখাত করে পাশে যেতে হবে। যদি বলে 600 একর আলাদা করে রাখবো, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, 400 একর ছেড়ে 600 একর আপনি নিন, তাহলে খাপছাড়া গুলোকে, যারা খাপছাড়া আছে তাদের এক জায়গায় আনতে হবে। তা সে যদি জমি মা হয়, সেই জমি উৎখাত থেকে, মাঠ থেকে উৎখাত হবো না বলে যদি করে, তো বুদ্ধদেব ভট্টাচার্য বলেইছিলেন যে রাস্তার উপরে আমি জমি দিচ্ছি, তুমি চলে যাও। তাহলে এখানে সেটা কিন্তু রইল না। একেবারেই অরুণাভদা, অনেক ধন্যবাদ। আইনজীবী অরুণাভ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমাদের সঙ্গে মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। কাল সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় কি চাইছে রাজ্য? না, আমরা তো আন্দোলন করেছি কৃষকের জন্য, এবং সঙ্গে সঙ্গে আমরা আন্দোলনে এই কথাও বলেছিলাম যে কৃষকরা যেটুকু অধিকৃত করে রেখেছে তাদেরকে জমি ফেরত দিয়ে দাও। এবং সেই রকম গোপাল কৃষ্ণ গান্ধীর সামনে আমাদের সইও হয়েছিল। সেই সইকে প্রায় মান্যতাই দেয়নি বুদ্ধবাবুর সরকার। আমরা তাকিয়ে আছি যে আদালতের দিকে, উচ্চ আদালতের দিকে
সর্বোচ্চ আদালতের দিকে, যে মানুষের রায় তাদের মাধ্যমে ঘোষিত হবে এবং তারা সুবিচার পাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আগামীকাল অতি প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায় সুপ্রিম কোর্টে সকাল 10:30 নাগাদ এই রায় দিতে পারে বিচারপতি গোপাল গৌড়া এবং অরুণ মিশ্রের বেঞ্চ। ঠিকই হতে পারে, আমরা জেনে নেব। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিকাশ দা, ঠিক কাল কি হতে পারে, কি রায় হতে পারে, কি মনে হচ্ছে? কি হতে পারে তাতে কেউ বলতে পারে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি রায় দিতে পারেন আগে থেকে তো কোনো আন্দাজ করা যায় না। তো দুটো সম্ভাবনা থাকতে পারে, হয় তারা বলতে পারেন যে অধিগ্রহণটা বেআইনি, অথবা অধিগ্রহণটা আইনি কিন্তু কোথাও ভুলভ্রান্তি হয়েছে। এই দুটোর বাইরে তাদের কিছু বলার সুযোগ নেই তাদের রায়। সিঙ্গুর আইন বৈধ কিনা সেটা নিয়ে মূলত রায় দিতে পারে কি সুপ্রিম কোর্ট? না, সিঙ্গুর আইন বৈধতা নিয়ে শুনানি হয়নি। শুনানি হয়েছে মূলত যে জমি অধিগ্রহণ হয়েছিল সেই অধিগ্রহণের মূল অধিগ্রহণটা আইনি কি বেআইনি সেটা নিয়ে মামলা শুনানি হয়েছে, তার উপরে রায় হবে। বিকাশ দা, আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন আছে আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে সুপ্রিম কোর্টে এই মামলা পৌঁছানোর পরই সুপ্রিম কোর্ট কতগুলো মূলগত প্রশ্ন তোলে। প্রথম প্রশ্ন যেটা সুপ্রিম কোর্ট তোলে যে টাটারা তো জমিটা ব্যবহার করছে না, টাটারা জমিটা ব্যবহার করছে না গুজরাটের সানন্দে, যে কারখানার জন্য তাদের জমি দেওয়া হয় সেই কারখানাটাই তো গুজরাটের সানন্দে চলে গেছে, তাহলে টাটারা জমি ফেরত দেবে না কেন? আপনার নিশ্চয় মনে আছে, আপনি সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে। তা হোক, এগুলো তো বিচারপতিরা মামলা চলাকালীন বিভিন্ন প্রশ্ন করেন, তার উপরে তো আর কি সিদ্ধান্ত হবে নির্ভর করে না। তারা সমস্ত দিকটা খতিয়ে দেখার জন্য এই প্রশ্নগুলো করেন। টাটারা তাদের জবাব দিয়েছেন, সেই জবাব বিচারপতিরা কোনটা গ্রহণ করবেন, কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য বিবেচ্য হবে, এ তো কেউ আন্দাজ করতে পারে না। সুতরাং সে নিয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করা মুশকিল। দ্বিতীয় যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আরেকটি মূলগত প্রশ্ন যে কোনো বেসরকারি সংস্থার জন্য কোনো একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার জমি অধিগ্রহণ করে দিতে পারে কিনা? হ্যাঁ পারে, আইনে সে ব্যবস্থা আছে, সেই নিয়ে সওয়াল হয়েছে। এগুলো বিচারপতিদের প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আইনজীবীরা দিয়েছেন। এখন সেই জবাবটা কতটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা কালকে রায়ে বোঝা যাবে। সেটাই আপনার কাছে জানতে চাইবো বিকাশ বাবু, যে এই প্রশ্নের জবাব কিন্তু মূলত আপনিই দিয়েছেন। সুপ্রিম কোর্ট যখন এই প্রশ্ন বারংবার তুলেছে একটি নির্বাচিত সরকার কোন একটি বেসরকারি সংস্থার জন্য জনস্বার্থ কথাটা ব্যবহার করে জমি অধিগ্রহণ করতে পারে কিনা, আপনি কি আপনার কাছেই কিন্তু প্রশ্নটা ছিল, আপনি উত্তরটা দিয়েছেন, সেইটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। না পারে, আইনে ব্যবস্থা আছে, আইনে ব্যবস্থা আছে, করতে পারে, পারে না তা না, আইনে ব্যবস্থা আছে। এখন সেটা ব্যাখ্যা দেবে, সেই ব্যবস্থায় কতটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় কোন ক্ষেত্রে যায় না সেটাই বিচার্য হবে, কিন্তু আইনে সে ব্যবস্থা আছে। জনস্বার্থেই তো শিল্প তৈরি হয়, শিল্পের জন্য তো জমি নিতে হয়, এগুলো বিচারপতিরা বলেছেন। সেসব দেখা যায় চূড়ান্ত কি দাঁড়ায়। অর্থাৎ আপনার যেটা যুক্তি সেটা হচ্ছে যে জনস্বার্থে কোনো বেসরকারি সংস্থার শিল্প জনস্বার্থ হিসেবে সেটাকে গ্রহণ করতে পারে যুক্তি। হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো দীর্ঘদিন ধরে বড় কলকারখানা করাটা সেটা তো রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য জনস্বার্থ, তার জন্য জমি অধিগ্রহণ করা যায়, সেই কারখানা তো প্রাইভেট পার্টি করে। এখন এটাই বিচার করবেন সুপ্রিম কোর্ট, দেখা যাক না কি বলেন তারা। কিন্তু তার পরিপ্রেক্ষিতেই তো আমরা দেখলাম যে পরবর্তীতে এই 1893 সালের জমি অধিগ্রহণ আইন যেটা সংশোধন হলো, তার তো এই মূলগত ভিতটাই কিন্তু পরিবর্তিত হয়ে গেল যে বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ আর সরকার করতে পারবে না। আইন তো সংশোধন পরে হয়ে, ঠিক, কিন্তু এই মূলগত প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তো আইনটা সংশোধন হলো। সুতরাং এখন তো বিচার্য হবে যে আইনে অধিগৃহীত হয়েছিল, নতুন আইনের প্রশ্নটা বিচার্য হবে না তো। কিন্তু তার একটা প্রভাব তো বিচারপতিদের উপর নিশ্চয়ই থাকবে। করা উচিত না জাজমেন্টের আগে। অনেক ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই মামলাতে এখানে ইচ্ছুক কৃষকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়ালে অংশ নিয়েছেন, এই মামলাতে তিনি অন্যতম আইনজীবী। তিনি যেটা বলছেন
যে তিনি এর আগেও সুপ্রিম কোর্টে বারংবার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে 1893 সালের যে আইন, সেই আইনে কিন্তু এই সংস্থান রয়েছে যে বেসরকারি সংস্থার জন্য কোনো একটি সরকার জনস্বার্থে জমি অধিগ্রহণ করতে পারে। ধ্রুবজ্যোতি, আবারও ফিরছি তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। একটা ছোট বিরতি নিয়ে ফেরত আসছি, সঙ্গে থাকুন 24।